নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন আমরা সুন্দরবনে কিভাবে পৌঁছেছি এবং সুন্দরবনে পৌঁছানোর পর প্রথম দিন আমরা ঘুরে ঘুরে কী দেখেছি, কী খেয়েছিলাম সেই বিষয়ে সমস্ত আপডেট আপনাদের দিয়েছিলাম। এই পর্বে আপনারা দ্বিতীয় দিন এবং তৃতীয় অর্থাৎ অন্তিম দিনের ভিডিও দেখবেন। আমরা দ্বিতীয় এবং তৃতীয় দিনে কোথায় কোথায় ঘুরেছি, কী দেখেছি সমস্ত তথ্যই আপনাদের কাছে তুলে ধরব। সেই সঙ্গে সুন্দরবন সম্পর্কে বিভিন্ন অচেনা তথ্য আপনাদেরকে দেখাবো। সুন্দরবনের গাইডের মুখ থেকেই আপনারা শুনবেন সুন্দরবন সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করব। রাতে ভালো ঘুম দেওয়ার পর সকালে উঠে আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পাখিরালয় ঘাটে। সেখান থেকে লঞ্চে চড়ে রওনা দিলাম দ্বিতীয় দিনের ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ছিল সজনেখালি টাইগার রিজার্ভ। এই প্রজাতিতে আমাদের খুব রেয়ার হয়ে যাচ্ছিল। এই প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এখানে হ্যাচিং সেন্টার করে রাখা আছে। মেল ফিমেল এবং বাচ্চা মিলে প্রায় 60টার মতো আছে। মাঝে মধ্যে দেখবেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ওই দেখুন জলের উপরে উঠছে, যেগুলো মুখগুলো সাদা আছে দেখবেন সেটা হচ্ছে আপনার ফিমেল, যেটা মুখটা কালো দেখবেন সেটা হচ্ছে মেল। আমরা স্বাভাবিকভাবে জানি যে মেলগুলো বড় হয়, ফিমেলটা ছোট হয়। এখানে কিন্তু ঠিক তার উল্টোটা, এখানে ফিমেলগুলো বড়, মেলটা ছোট। সজনেখালির ভিতরটা ঘুরে দেখা আরম্ভ হলো। আমরা সজনেখালিতে বিভিন্ন প্রজাতির গাছ দেখেছি, কচ্ছপ দেখেছি, সেই সঙ্গে কুমিরও দেখেছি। এই যে সারি দিয়ে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম হচ্ছে গোলপাতা গাছ। একটা জিনিস দেখে খুব ভালো লাগছিল, সুন্দরবনের প্রত্যেকটা জায়গা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। ক্রমশ এগিয়ে আমরা চলে গেলাম ওয়াচ টাওয়ারের দিকে। এখন আমরা ক্রমশ ওয়াচ টাওয়ারের দিকে এগোচ্ছি এবং ওয়াচ টাওয়ারে উঠে আপনাদেরকে ওয়াচ টাওয়ার থেকে সজনেখালি টাইগার রিজার্ভের যে ভিউটা, সেই ভিউটা আপনাদের দেখাবো। ওয়াচ টাওয়ারের কার্নিশের নিচে দেখা মিলল একটি মৌচাকের। ওয়াচ টাওয়ার থেকে ভিউ দেখার পর আমরা ক্রমশ এগিয়ে চললাম সামনের দিকে। আপনাদেরকেও দেখাতে থাকবো, আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন। সবাই দেখুন, আমরা এখন সুন্দরী গাছের তলায় দাঁড়িয়ে আছি বা বসে আছি। আমরা শুনেছি যে সুন্দরবন নামটা এসছে সুন্দরী গাছের নাম অনুসারে। অ্যাকচুয়ালি সুন্দরবনের সুন্দরী গাছটা হচ্ছে সবচেয়ে রেয়ার গাছ। বেশিরভাগ সুন্দরী গাছটা দেখা যায় বাংলাদেশের সাইডে, কারণ সেখানকার ল্যান্ড অনেকটা উঁচু আর সেখানকার পদ্মা নদীর কাছাকাছি, ফলে সেখানকার জল অনেকটা কিন্তু লবণাক্ত কম। সেই জায়গাগুলো আমরা সুন্দরী গাছ বেশি দেখতে পাই। তো আমাদের ইন্ডিয়ার পার্টের সুন্দরী গাছ খুবই রেয়ার। এটা আমরা বেশিরভাগ দেখতে পাই অন্য গাছগুলো। তবে এর কাঠটা খুব দামি কাঠ ফার্নিচারের জন্য, এবং ফুলটা যখন ফোটে মার্চ এপ্রিলের দিকে দেখতে খুব সুন্দর পিঙ্ক কালারের, এবং এই কাঠটা দামি কাঠ। এখানে সাইডে যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে সুন্দরী গাছ। আর এই ডান সাইডে দেখুন চারটারি গাছ আছে, একেবারে রাইট সাইড বা লেফট সাইডে একটা মোটা গাছ দেখতে পাচ্ছেন না, এই গাছটার নাম হলো পশুর গাছ।
এর শ্বাসমূলগুলো প্রচণ্ড শক্ত বা ধারালো। এগুলো এত শক্ত ধারালো যে আমরা খালি পায়ে কি জুতো পায়ে দাঁড়ালে এর উপরে পা ছিদ্রে যায়। সামনে এই যে কাঠের বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কটেজ। এটি আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে বুক করলে এখানে আপনারা থাকতে পারবেন। সামনের দিকে নিচের দিকে দেখুন অসংখ্য শ্বাসমূল দেখা যাচ্ছে, যেগুলো মাটি ফুঁড়ে উপরের দিকে উঠে রয়েছে। পরবর্তীকালে আমরা যখন লঞ্চে থাকব সেই সময় আরও বড় বড় শ্বাসমূল দেখতে পাবো, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। নদীর চরে আপনারা এই যে মাছগুলোকে দেখতে পাচ্ছেন, এই মাছগুলোর নাম হচ্ছে গুলে মাছ। এখনো পর্যন্ত মহারাজের দেখা না পেলেও লঞ্চের উপর থেকে নদী এবং চারপাশের এই যে সৌন্দর্য, এটা বেশ উপভোগ করছিলাম। আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা চলে এলাম সুধন্যখালিতে। এটাই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্যাটামেরিন ছিল। এটা ঘন্টা প্রচুর তেল খরচ হতো, ফলে সরকার দেখলো যে একে চালানো মানে আমি দেউলে হয়ে যাব। আপাতত 16-17 বছর ওখানে ও দেহ রেখেছে। আগে আমাদের ডিপার্টমেন্টের লোকজন থাকতো, তো এটা প্রচুর তেল খরচ হতো, তো যার জন্য ওনারা এখানে থাকতো। এবার শীতের দিনে প্রচণ্ড ঠান্ডা লাগতো, গরমের দিনে প্রচণ্ড গরম লাগতো, যার জন্য ওনাদের জন্য কোয়ার্টারটা ওই দিকে বানিয়ে দিয়েছে। ইনি হলেন আপনার বনবিবি, এবং বনবিবি লেফট সাইডে গদা হাতে যাকে দেখছেন উনি হলেন ওনার ভাইয়ের নাম হচ্ছে শাহ জঙ্গলি। এরা কিন্তু যমজ ভাই বোন। আর বনবিবির পাশে যে ছোট্ট বাচ্চাটা দেখছেন, বাচ্চাটার নাম হলো দুঃখে হচ্ছে গ্রামেরই একটা ছেলে। ও চাচার সঙ্গে জঙ্গল গিয়েছিল আপনার মধু সংগ্রহ করতে, হঠাৎ বাঘের কবলে পড়ে, তখন বনবিবির নাম স্মরণ করেছিল, বনবিবি এসে তাকে বাঘের হাত থেকে রক্ষা করেছে। এইটা পৌষ সংক্রান্তিতে এই পূজাটা সেই পূজা যেটা হিন্দু মুসলিম দিয়ে থাকে। চলে আমাদের বনের অধিষ্ঠাত্রী দেবী হলো বনবিবি এবং বাঘের দেবতা হলো দক্ষিণারা। ঠিক আছে। সুধন্যখালিতে গিয়ে বিভিন্ন প্রজাতির গাছের দেখা পেয়েছিলাম, আপনাদের সামনে তার কিছু অংশ তুলে ধরলাম। এই ফাঁকে আপনাদেরকে বলে রাখি, লঞ্চে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল লুচি, চানা মশলা এবং সিদ্ধ ডিম। সামনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম কেওয়া। এই গাছের আঠা যদি চোখে লাগে তাহলে মানুষ অন্ধ হয়ে যাবে। সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের ভিউটা কীরকম সেটা আপনাদের সামনে তুলে ধরব।
ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের ভিউটা সত্যিই অসাধারণ। সুধন্যখালি ঘুরে দেখার পর লঞ্চে ফিরে আমরা সুস্বাদু চিকেন পকোড়া খেতে খেতে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য দোবাকি ক্যাম্পে। দূরে গাছপালার মধ্যে দিয়ে একটি হরিণ হেঁটে চলে বেড়াচ্ছিল, জানি না ক্যামেরায় আপনাদের দেখাতে পারছি। সুদূর দূরাগত সুন্দরবন প্রেমিক যাত্রীদেরকে সুন্দরবন ইকো ট্যুরিজম গাইড হিসেবে সবাইকে স্তর বিন্যাসের জানাই আমার সতর্ক প্রণাম এবং অন্তর্কৃত শুভেচ্ছা। আমার নাম মনোরঞ্জন আক্তার, বাড়ি পাখিরানা। তো আজকের যে সুন্দরবন আপনারা এসছেন, এই সুন্দরবনে আছে আমাদের পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, আছে আপনার শীতল হরিণ, বন্য শুয়োর, বাঁকড়, গোসা, ভোদর, বন্য, আর এই নদীতে আছে আপনার কুমির, আছে শার্ক, আছে ডলফিন। তো আমি প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আলোচনা করব। আমি জানি না যে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন আপনাদেরকে বেড়াতে পারবো কিনা বা মিলবে কিনা। দর্শন আমাদের আছে, মানে অসুবিধার কোনো কারণ নেই, বাঘ দর্শন কিন্তু আমাদের হয়ে যাবে। তবে একটা কথা বলি, ওপেন জঙ্গল থেকে যদি বাঘ দর্শন পেয়ে যান, তো আমি তো আশা করবো যে ঈশ্বর দর্শন বা ঠাকুর দর্শন বা আল্লাহ দর্শন মানুষের যে প্রতিনিধি করতে পারে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে সেই আনন্দ অসাধারণ। এর গায়ে যখন সূর্য কিরণ পড়ে একটা আবার চারিদিকে চকচক করতে থাকে, যখন হেঁটে যায় পরিষ্কার বুঝে দেয় যে আমি সুন্দরবনের রাজা আছি। তবে সহজে কিন্তু দর্শন আমরা বেশিরভাগ বাঘকে দেখতে পাই নদী সাঁতরাতে। এই যে নদীটা দেখুন, এপার থেকে ওপারে সুন্দরবনটা, এই নদীটা বাঘে পেরোতে মাত্র টাইম লাগবে হাফ ডে। বাঘগুলো এমন একটা জীব, যখন এপার থেকে ওপারে চলে যাবে, ও কিন্তু একটা টার্গেট করে নেবে, কোনো একটা গাছকে, কোনো একটা বোটকে, কোনো একটা মানুষকে, ঠিক সেই টার্গেট অনুযায়ী সেখানে গিয়ে পৌঁছাবে। যদি যেতে যেতে কোনো কারণে মিস্টেক হয়ে যায়, ঘুরে যায়, তাহলে ও কিন্তু যাবে না, ঘুরে আসবে দ্বিতীয় আর টার্গেট অনুযায়ী সেখানে গিয়ে পৌঁছাবে।
গাইডের মুখ থেকে সুন্দরবন সম্পর্কে বিভিন্ন তথ্য শুনতে শুনতেই আমরা দেখতে পেলাম একটি বড় আকারের কুমিরকে নদী পার হতে। আমি বলছিলাম আপনাদের যে বাঘ মাঝে মধ্যে আমাদের গ্রামে চলে যায়, আপনার পেপারে টিভিতে সংবাদ পেয়েছেন যে অমুক গ্রামে বাঘ আছে, তমুক গ্রামে বাঘ। তো আমাদের প্রশ্ন হলো এখানে যে বাঘ তো জঙ্গলে দিচ্ছে, জঙ্গলে থাকবে, সে কেন গ্রামে যায়? তো বাঘ কেন গ্রামে যায় আমি 3টে কারণ তুলে ধরছি। বেশি কারণ থাকে, তো 3টে কারণে বাঘ আমাদের গ্রামে যায়। প্রথম কারণটা হলো এই যে বাঘের মেন খাওয়ার কিন্তু হরিণ, শুয়োর। তো আপনারা লোকাল সাইডে যে শুয়োর দেখেছেন, আমাদের জঙ্গলের শুয়োরকে যদি দেখতে পান দেখবেন এদের কিন্তু এরকম বড় বড় দাঁত আছে। এই দাঁতের সাহায্যে অনেক বাঘের পেটও ফাটিয়ে দেয়, তাই বাঘ কিন্তু দেখতে সামসামটা আপনার কিছু এখানে যখন হরিণকে দেখবেন একটা দুটো 3টে 4টে 5টা করে হরিণ থাকে, কারণ কি বাঘের কিন্তু একটা গন্ধ আছে, এই গন্ধটা যখন পেয়ে যায় তখন সে পালিয়ে যায়। এই বাঘের মেন খাওয়ার হরিণ শুয়োরকে যখন না পায়, আমাদের গ্রামে আপনার নিশ্চয় উঠেছে, ওখানে গরু ছাগল ভাড়া দেখা হচ্ছে, এই গরু ছাগল ভাড়া ও রাত্রে কিন্তু ওখানে ফাঁকা মাঠে, এটা হচ্ছে প্রথম। এই গরু ছাগল ভাড়ার উদ্দেশ্যে যায়, এটা হলো প্রথম। দ্বিতীয় কারণ হলো এই, আপনারা প্রত্যেকে জানেন যে বাঘের মাসি কাকে বলা হয়? বিড়াল। একটা জিনিস আমাকে বলবেন যে বিড়ালিনী যখন বাচ্চা প্রসব করে এরা গোপন জায়গা কেন বাসা বাঁধে? আমাদের গরু ছাগল গাড়া যখন বাচ্চা প্রসব করে ওরা কি গোপন জায়গা বাসা বাঁধে নাকি? বলে নাকি যে আমাকে গোপন জায়গা নিয়ে যাও, ওখানে বাচ্চা প্রসব। কিন্তু বিড়ালিনী যখন বাচ্চা প্রসব করবে দেখবেন ঘরের কোণে রান্নাঘরে আনাচ্ছে ফানাচ্ছে কোনো গোপন জায়গা বাসা বাঁধে। কেন অ্যাকচুয়ালি পুরুষ বিড়াল, যেটাকে আমরা ঘোড়া বিড়াল বলি, ওই বিড়াল কিন্তু সব বাচ্চাকে মেরে দেয় বাচ্চা, সেই কারণে কিন্তু গোপন জায়গা বাসা। সেম একই ঘটনা বাঘিনী যখন বাচ্চা প্রসবের সময় হয়, দীর্ঘটা 2 থেকে 3 মাস পর্যন্ত গভীর জঙ্গলে একটা নিরিবিলি জায়গা বাসা বাঁধে, যাতে এই বাচ্চাগুলো যখন বড় হলো তখন মা দেখলো যে আমার দুধ প্রায় শেষ হতে চলেছে, বাচ্চাকে মাংস খাওয়াতে হবে। তো বাচ্চাকে খাওয়ানোর জন্য মা দূরে চলে গেছে শিকার করতে, বাচ্চাগুলো হয়তো আপন খেয়ালে খেলছে, হঠাৎ পুরুষ বাঘের খবর। পুরুষ বাঘ কি ধরি যে ওই বাঘের 3টে বাচ্চা হয়েছিল, এই 3টে বাচ্চার মধ্যে 2টো পুরুষ বাচ্চা, একটা মেয়ে বাচ্চা। পুরুষ বাঘ কি করলো, 3টে বাচ্চার মধ্যে একটা কিংবা 2টো বাচ্চাকে মেরে দেবে বা খেয়ে দেবে। বাঘিনী যখন শিকার নিয়ে ফিরে এসে যখন দেখলো একটা বাচ্চা নেই, ও বুঝে গেছে একটা পুরুষ বাঘিনী, তাই বাকি 2টো বাচ্চাকে নিয়ে কি করলো, আমাদের লোকাল সাইডে চলে যায়, যে সেখানে লুকিয়ে রেখে আজকের ছাগলটা, কালকের গরুটা, কালকের ভেড়াটা খেয়ে বাচ্চাগুলো যখন বড় হলো তখন তাদেরকে নিয়ে চলে আসে। আপনারা অনেক জায়গায় দেখতে পেয়েছেন গাছের গায়ে লাল কাপড় বা মালা বাঁধা, এটা 2টো অর্থ আছে। যদি দেখেন কোনো গাছের গায়ে লাল কাপড় বা মালা বাঁধা থেকে থাকে, সেখানে যদি স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন আঁকা থাকে, তাহলে ওটা পুরো দিয়ে জঙ্গলে গেছে। অনলি যদি লাল কাপড় বা মালা বাঁধা থাকে, তাহলে বুঝবেন যে এখান থেকে ভদ্রলোক আদর করে কাউকে নিয়ে গেছে। তো একজনকে যখন নিয়ে যায়, বাকি যে 3জন থাকলো তারা কিন্তু গাছের গায়ে লাল কাপড় বা মালা বেঁধে। এটা বোঝাতে চাইলো যে ঘটনাটা আমাদের ঘটে গেছে তার থেকে প্রতিদিন আসে, তার জন্য কিন্তু এরা লম্বায় প্রায় 10 থেকে 11-12 ফিট, ঠিক আছে? তবে নাক থেকে লেজ পর্যন্ত হাইট আপনার 3 থেকে 3.5 ফিট। বাঘিনী বাচ্চা দেয় 3 বছর অন্তর অন্তর, মিনিমাম এখন কিন্তু হাইট 3 থেকে 4 ফিট। তবে এরা বেশি দিন বাঁচে না, মাত্র 19 দিন, একটু বেশি হলে 22 বছর। আমাদের সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা অনলি 131। টোটাল সুন্দরবন যদি ঘোরা হয়, আপনাদের জানা আছে কিনা জানি না, যে সুন্দরবন ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ডেল্টা ইন দিস ওয়ার্ল্ড। তো টোটাল সুন্দরবনে ঘোরার পারমিশন দিলে এরকম লঞ্চকে 20-25 দিন 1 মাস। আর একটা জিনিস বাঘ কী করে, এরা টেরিটোরিয়া করে রাখে, সেটা আবার কেউ নেই যে একটা দিকে একটা পুরুষ বাঘ থাকবে, তার সাথে হয়তো একটা বা 2টো মেয়ে বাঘ থাকবে, কিন্তু এত বেশি এই দ্বীপে যে পুরুষ বাঘটা আছে সে কী করলো দেখুন, সে একটা বড় গাছে গা প্রস্রাব করবে, যেটাকে খালি একটা গন্ধ ছুটে এবার একটা আঙুল। ওই দিক থেকে যখন একটা পুরুষ বাঘ এই দিকটা আসবে, যখন ওই প্রস্রাবের গন্ধটা কিংবা আঁচড়ি ডাকটা পাবে, ও কিন্তু ওই দিকে থাকবে। কখন
থাকবে দেখে নিন এই দিকের বাসা করে এই যে দড়িবাঁধা আছে না এখানটা প্রস্তাব করবো এখানটা ওই দিকে পুকুর বাগটার চেষ্টা করবে যে উপরে আসানো যায়। যদি উপরে আসতে পারে তাহলে জানবে যে তোমার থেকে আমি সায়না আছে, তোমার চেয়ে আমি শক্তিশালী। ও কিন্তু ওখানে আর যদি ওর নিচে আসরায় তাহলে জানবে যে ওর থেকে আমি কমজোরি আছে। এই কমজোরি নদীতে এই নদীতে সবচেয়ে একটা ভয়ঙ্কর জীব আছে যেটাকে ইংরেজিতে বলে আমরা ষাঁড়, বাংলায় যাকে বলে হাঁটু। আপনার প্রত্যেকে বাগদা বা গলদা চিংড়ি খেয়েছেন, খেতে দারুণ সুন্দর। কিন্তু একটু বলি, যারা এই বাগদা বা গলদা চিংড়িগুলো সংগ্রহ করে এই ছোট অবস্থা গলার মেয়ে, তাদের জীবন জীবিকা যদি শোনেন গা শিলুড়ে। এই ছোট অবস্থায় আমাদের গ্রামের মহিলারা কি করে, এরকম নাইলনের জাল টানে, কখনো হাঁটু জলে কখনো কোমর জলে গলার জলে নেমে নাইলনের জাল টানছে। এই ছোট মেয়েগুলো জল করে রেখে কিন্তু হচ্ছে তখনই আমরা যখন এই জালটা টানছে ষাঁড়গুলো কি করছে, একটু আদৌ করে আপনার পাঁচা উঠে ধারে থেকে 200-250 থেকে 500 মাংস, 200-250 300-500 মাংস কেটে নেয়, তাহলে তো প্রচণ্ড ব্লিডিং। তো আমাদের এখানে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই। এই ধরনের লোককে যখন কলকাতায় নিয়ে যেতে অনেকে অনেকে বেঁচে আছে, তাহলে আজকে তো সম্ভব হবে না, কালকে সকালে ঘুরে গিয়ে দেবেন যে কাপড়ে কাটাতে পারছে। আসি কুমির নিয়ে। আমরা ওখানে যে কুমিরটা দেখেছিলাম বেশি বড় হলে 4 থেকে 4.5 ফিট, এখানে যে কুমিরটা দেখেছি না এটা কিন্তু আপনার প্রায় 8-10 ফিট। কিন্তু আমাদের সুন্দরবনে সবচেয়ে বড় কুমির পাওয়া গেছে 21 ফিট। ঠিক আছে, 21 ফিট। মানে এখান থেকে ওই যে ভদ্রলোক বসে আছে একবার যদি ভাগ করে একটা দুটো মানুষ চলে যায়। এরা কি একটু টাটকা মাংস হচ্ছে বাসি মাংস বেশি হলো। তো এই নদীতে কিন্তু প্রচুর মাছ আছে, কাঁকড়া আছে। জানেন, আমি জানি না যে কত বড় কাঁকড়া গেছে। এই নদীতে এক একটা কাঁকড়া আছে 200-250 থেকে শুরু করে 1 কিলো কাঁকড়া আছে। মাছ আছে প্রায় 1 কিলো থেকে শুরু করে 50-60 কিলো ওজন মাছ আছে। জালগুলো হয়তো নদীতে জাল মিলে মাছ ধরছে, ওটা ধরে নিন আমাদের লোকাল আছে, এটা লোকালিটি আছে। এই লোকালে একজন লোক নদীতে জাল ফেলে মাছ ধরছে, ওখান থেকে কুমির দেখলো, ওখান থেকে উঠতে দিল, দিয়ে কি করলো তার হাত কিংবা পাটা ধরে বলতে চাইল যে চল তোকে মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। এই মানুষটাকে নদীর মাঝে টেনে নিয়ে জলের মধ্যে ঘুরিয়ে ডুবিয়ে নেয়। একটা জ্যান্ত মানুষকে যদি জলে ডুবিয়ে রাখে কতক্ষণ জীবিত থাকতে পারে? বড়জোর 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট। যখনই নড়াচড়া বন্ধ হয়ে গেল তখন বুঝে গেছে কাজ হাসিল। তখনই সেই লাশটাকে কী করছে, এরকম একটা উঁচু চড়াই তুলে তাকে মাটি কিংবা বালির চাপা দিয়ে যে বাবা তুমি মন্দিরে থাকো, তারপর 2 থেকে 3 দিন বাদে এই যে লাশটাকে এখানে পচাতে দিল, এই 2 থেকে 3 দিন পর্যন্ত বেরোর কাছাকাছি দেখি ওই লাশটাকে বের করে। এটা হচ্ছে আমাদের বনবিবি ভাড়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুধন্যকালীতে আমি আপনাদেরকে বলেছিলাম লঞ্চ থেকে আপনাদেরকে আরও শ্বাসমূল দেখাবো। এই দেখুন কেমন সরসজ্জার মতো আকার নিয়ে শ্বাসমূলগুলো দাঁড়িয়ে আছে। গাছ 84 প্রজাতির গাছ মধ্যে সুন্দরী গাছটা হচ্ছে সুন্দরবনে বিখ্যাত। এটা আমরা দেখি যে সুন্দরবন নামটা নাই পড়েছি না, কিন্তু আজকের আমি আপনাদেরকে বলে দিই যে এই 84 প্রজাতির গাছের মধ্যে আমাদের সুন্দরবনের সবচেয়ে সুন্দরী গাছ হচ্ছে রেয়ার, সবচেয়ে কম গাছ আমরা পঞ্চমুখানির কাছাকাছি চলে এসেছি। পঞ্চমুখানি দেখে নিয়ে আমরা চলে যাব ঝড়খালি অ্যানিমেল পার্কে।
শেষ পর্যন্ত মহারাজা অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলাম না। উন্মুক্ত জঙ্গলে তার দর্শন পাইনি, তবে তাতে কোনো আফসোসও নেই। এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, এদিন দুপুরে লাঞ্চে আমাদের দেওয়া হয়েছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ভেটকি মাছ, পাবদা মাছ, চাটনি এবং পাঁপড়। সন্ধ্যার টিফিনে ছিল চায়ের সাথে চিকেন পকোড়া, আর রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা আর স্যালাড। খাওয়া দাওয়ার পর রাতের ঘুম সেরে পরের দিন সকালবেলা আমরা আবার রওনা দিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এদিনই সুন্দরবনে আমাদের শেষ দিন। এদিন আমরা লোকাল কিছু সাইট সিন দেখেছিলাম, তারপর রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এদিন আমরা লোকনাথ বাবার মন্দির ঘুরে দেখেছিলাম। আপনাদেরকেও লোকনাথ বাবার মন্দির এবং তার আশপাশের মনোরম দৃশ্য ঘুরিয়ে দেখাবো। লোকনাথ বাবার মন্দির দর্শনের পর দুপুরের লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেলাম সোনাখালি ঘাটে। সেখান থেকে অটোয় করে ক্যানিং স্টেশন এবং সেখান থেকে বাড়ি ফিরলাম। সুন্দরবন যাত্রা আমাদের এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।